বিপক্ষে ছিলেন। তারা সারা জীবন মানে আওয়ামী লীগ আমলে গণজাগরণ মঞ্চ হওয়ার আগেও 80-90-এর দশক থেকে এই আসাদুজ্জামান নূরেরা রাজপথে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন। এই আসাদুজ্জামান নূরেরা কবিতায় গানে রাজাকারদের চিহ্নিত করছেন। এই আসাদুজ্জামান নূরেরা কবিতায় গানে বারবার বলছেন যে রাজাকারের তালিকা করে রাখা দরকার, এই বাংলার মাটিতে একদিন রাজাকারের বিচার হবে। কাজেই আসাদুজ্জামান নূরকে লক্ষ্য করে 2013 সালের 14ই ডিসেম্বর তার সংসদীয় এলাকায় যে হামলা, সেটা সুনির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক হামলা ছিল। বাংলাদেশের জনপ্রিয়তম অভিনেতাদের একজন আসাদুজ্জামান নূর 90-এর দশকে টিভি নাটকে হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্র বাকের ভাই হিসেবে অভিনয় করবার পর যার তখন ফাঁসি হয়ে যেতে পারে নাটকে, সেই আশঙ্কায়, সেই ক্ষোভে, শোকে এক রকমের অস্থির হয়ে বাংলাদেশের হাজার হাজার জনতা সারা দেশ জুড়ে পথে নেমে এসেছিলেন। মানে কোনো অভিনেতার জীবনে তার অভিনীত চরিত্র বাস্তব জীবনে দর্শকদের এভাবে প্রভাবিত করেছে এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে সেই প্রথম, সেই শেষ। সেই জনপ্রিয়তম অভিনেতা, আবৃত্তি শিল্পী, সংস্কৃতি কর্মী, সাংস্কৃতিক সংগঠক আসাদুজ্জামান নূর 18 মাসের বেশি সময় ধরে কারাগারে আছেন। এবার তার বিরুদ্ধে যেসব মামলা আছে, হত্যা মামলা আছে, তাতে বিচার হলে তার ফাঁসি হতে পারে। এমন সব মামলাতেই তিনি 18 মাস ধরে যখন কারাগারে আছেন তখন তার বয়স প্রায় 80 হতে চলেছে। আওয়ামী লীগের যেসব মন্ত্রী, সংসদ সদস্য এবং শীর্ষস্থানীয় সুবিধাভোগীদের পরিবার 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একেবারে সম্মুখ ভাগে নেমে এসেছিলেন, সেক্ষেত্রে আওয়ামী লীগের সাংসদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের পুত্রের কথা যেমন বারবার আসে, তেমনি আসাদুজ্জামান নূর আওয়ামী লীগের 2008-এর পর থেকে পুরো শাসনামল জুড়ে যিনি সংসদ সদস্য ছিলেন, যিনি সংস্কৃতি মন্ত্রী ছিলেন, আসাদুজ্জামান নূরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পুত্রবধূ, তিনিও 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একেবারে সম্মুখ ভাগে ছিলেন। তো সেই পরিবার কিংবা আওয়ামী লীগের অনেক রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গই সম্ভবত 2024-এর জুলাই আগস্টে বুঝতে পারেন নাই যে এই আন্দোলন ছাত্রদের, মানে সাধারণ ছাত্রদের কোনো কোটা সংস্কার বিরোধী আন্দোলন নয়, এবং এই আন্দোলন মানে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছে এবং সে কারণে সরকার পতনের ডাক দেওয়া আন্দোলন নয়, বরং এটা একটা সংগঠিত রাজনৈতিক আন্দোলন ছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান নূরের পুত্রবধূ কাজী শেহরিন ইসলাম যেমন তার শ্বশুর আসাদুজ্জামান নূর গ্রেফতার হওয়ার পরপরই পত্রিকায় এক বিরাট লেখা লিখে বলেছিলেন এতদিন তিনি ছাত্রদের পাশে ছিলেন, এবার তিনি শ্বশুরের পাশেও থাকবেন, কারণ শ্বশুরের রাজনীতি অন্যায় হতে পারে, শ্বশুরের মন্ত্রী হওয়া অন্যায় হতে পারে, তিনি যে কোনোদিন ফ্যাসিস্ট সরকারের প্রতিবাদ করেন নাই সেসব অন্যায় হতে পারে, কিন্তু তার বিরুদ্ধে দেওয়া হত্যা মামলাগুলো ভুল। সে সময় আসাদুজ্জামানের কন্যা, তিনি ডেইলি স্টারে লেখালেখি করেন, কাজ করতেন দীর্ঘ সময় ধরে, তো সেই কন্যাও এক লেখা লিখেছিলেন নেত্র নিউজে যে তার বাবা আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দেওয়া হত্যা মামলাগুলো কতটা ভিত্তিহীন এবং ভুয়া। কিন্তু সে সময়কার তথ্যমন্ত্রী মাহফুজ আলম, যাকে কিনা ডক্টর ইউনূস 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড বলেছিলেন, যিনি কিনা আসাদুজ্জামান নূরের পুত্রবধূর ছাত্রদের একজন বটে, সেই মাহফুজ আলম সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিচ্ছেন বলেই আসাদুজ্জামানের নূরের কন্যা এমন একটা কথা বলতে পেরেছেন যে তার বাবা নির্দোষ, তার বিরুদ্ধে দেওয়া মামলাগুলো ভুয়া। কিন্তু তথ্যমন্ত্রী মাহফুজ আলম বলেছিলেন যে তার কাছে প্রমাণ আছে আসাদুজ্জামান নূর অন্তত 4 জনকে হত্যা এবং গুমের সঙ্গে জড়িত। এই যে আসাদুজ্জামান নূরকে 4 জন মানুষ হত্যা গুমের সঙ্গে জড়িত ভাবা হচ্ছে, কিংবা আসাদুজ্জামান নূরের গায়ে যাকে বাংলার কোটি কোটি মানুষ বাকের ভাই হিসেবে চিনতেন, প্রাণে ধারণ করেছিলেন, তাকে যে 2024-এর আগস্টের পর থেকে ফ্যাসিস্ট এনেবলার বা ফ্যাসিস্টের দোসর হিসেবে একটা ট্যাগ বসিয়ে দেওয়া হলো, সেখানেই আসলে আওয়ামী লীগ এবং জামায়াতের রাজনীতির যে মুখোমুখি দর্শন সেটা একেবারে পরিষ্কার হয়ে যায়। মানে আসাদুজ্জামান নূর সারা জীবন বাম রাজনীতি
রাজনীতি করেছেন। তারপর তিনি 2008-এ এসে নির্বাচন করেছেন আওয়ামী লীগের টিকিটে নীলফামারী এলাকা থেকে, এবং তারপর সংস্কৃতি মন্ত্রীও হয়েছেন। এখন 2024-এর আগস্টের পর থেকে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে যে আসাদুজ্জামান নূর হচ্ছেন সেই ব্যক্তি যিনি নাকি সাধারণ মানুষের মধ্যকার তার যে বিশ্বাসযোগ্যতা, মানে তিনি দুর্দান্ত অভিনয় করে, দুর্দান্ত আবৃত্তি করে, সংস্কৃতি সংগঠন করে যে বিশ্বাসযোগ্যতা গড়ে তুলেছেন, সেটা নাকি এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারকে স্থায়ী করতে ব্যবহার করেছেন, এবং সে কারণেই এই আসাদুজ্জামান নূরদের বিচার হতে হবে। এবং আসাদুজ্জামান নূরকে গ্রেফতারের পর যে মামলাগুলো দেওয়া হয়েছে, মানে সেই মামলাগুলো কিসের মামলা? দেখেন, কখন থেকে এই মাহফুজ আলমরা বা 2024-এর 5ই আগস্টের পরের বিজয়ী পক্ষ জামায়াতে ইসলামী, শিবির, কিংবা এখনকার জাতীয় নাগরিক পার্টি, কিংবা জামায়াতে ইসলামী থেকে বের হয়ে দল গঠন করা ব্যারিস্টার ফুয়াদদের এবি পার্টি, তাজুল ইসলামদের পার্টি, এগুলো কাদেরকে ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত করে? কখন থেকে তারা মনে করে যে আওয়ামী লীগ সরকারকে আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতে একটা পক্ষ সাহায্য করেছে এবং তারা জামায়াতে ইসলামীর রাজনীতিকে দমন করেছে? এর পুরোটাই শুরু হয়েছে 2013 সালে, যখন যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করা শুরু হলো। আসাদুজ্জামান নূরের মামলার উৎসও কিন্তু ঠিক সেখানে। 2013 সালের ডিসেম্বরে কাদের মোল্লার ফাঁসি হয়ে গেল, এবং তারপর সারা বাংলাদেশকে একরকমের কার্যত বিচ্ছিন্ন করে ফেললো জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের কর্মীরা। হাইওয়ের পর হাইওয়ে, মহাসড়কের পর মহাসড়ক দিনের পর দিন অবরুদ্ধ করে রাখা হলো মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারা। শিশু কিশোরেরা সেসব মিছিল এবং সেসব সমাবেশের একেবারে শুরুর দিকে থাকতেন। সে সময় যেহেতু তারা ঢাকা চলে আসতে পারেন নাই, যাত্রাবাড়ি, মানে 2024-এর জুলাই আগস্টে যেটা পেরেছেন, যাত্রাবাড়ি দখল করে ফেলতে পেরেছেন, কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাহায্যে একরকমের বাড্ডার প্রগতি সরণি পর্যন্ত তারা দখল নিয়ে নিতে পেরেছেন, সাভার দখল করে ফেলতে পেরেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির ব্যাপক বিকাশের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমেই দখল করে ফেলতে পেরেছেন। সেগুলো যেহেতু 2013 সালে পারেন নাই, মানে সে সময় তো গণজাগরণ মঞ্চ হয়েছে, কাদের মোল্লার ফাঁসি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের পর 2013 সালের ডিসেম্বরে। সে সময় তার প্রতিক্রিয়ায় সারা বাংলাদেশে কিন্তু তারা একরকমের যোগাযোগ বিচ্ছিন্ন ঠিকই করে ফেলতে পেরেছিলেন। সে সময়ও জামায়াতে ইসলামী, ছাত্র শিবির সহ জামায়াতের সংগঠনগুলোর যে পরিমাণ রাজনৈতিক শক্তি ছিল এবং মাদ্রাসাগুলোকে ভিত্তি করে যে ধরনের সামাজিক ভিত্তি ছিল তার উপরে, তো সে সময় যখন 2013 সালের ডিসেম্বরে কাদের মোল্লার ফাঁসি হলো, এরপরে নীলফামারীতে এর প্রতিশোধ হিসেবে, এর ক্ষোভে ব্যাপক পরিমাণ হিন্দু জনগোষ্ঠীর ঘর বাড়ি, দোকানপাটে আগুন দেওয়া হলো। বেশ কয়েকটি সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে এ ধরনের হামলার ঘটনা ঘটলো। নীলফামারীর সংসদ সদস্য হিসেবে তখন আসাদুজ্জামান নূর সেই গ্রামগুলোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করতে নীলফামারী গেলেন, এবং সেই সাক্ষাৎ শেষে যখন তিনি, মানে সংখ্যালঘু গ্রামগুলোতে সাক্ষাৎ শেষে যখন তিনি 2013 সালের 14ই ডিসেম্বর পার হয়ে আসছিলেন রামগঞ্জ বাজার নামক একটা জায়গা নীলফামারীর, সেই সময় তার গাড়ি বহরের উপর হামলা হলো। মানে হামলা করা হলো কিন্তু আসাদুজ্জামান নূরকে খুন করে ফেলতে। আওয়ামী লীগের একজন সংসদ সদস্য যিনি সারা বাংলাদেশে পরিচিত, এবং তার উপর বিশেষভাবে ওই গোষ্ঠীটির রাগ থাকার কারণ তিনি গণজাগরণ মঞ্চের পক্ষে ছিলেন। তারা সারা জীবন, মানে আওয়ামী লীগ আমলে গণজাগরণ মঞ্চ হওয়ার আগেও 80-90-এর দশক থেকে এই আসাদুজ্জামান নূরেরা রাজপথে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন। এই আসাদুজ্জামান নূরেরা কবিতায়, গানে রাজাকারদের চিহ্নিত করছেন। এই আসাদুজ্জামান নূরেরা কবিতায়, গানে বারবার বলছেন যে রাজাকারের তালিকা করে রাখা দরকার, এই বাংলার মাটিতে একদিন রাজাকারের বিচার হবে। কাজেই আসাদুজ্জামান নূরকে লক্ষ্য করে 2013 সালের 14ই ডিসেম্বর তার সংসদীয় এলাকায় যে হামলা, সেটা সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা ছিল, এবং সে সময় হামলা করে তার গাড়ি বহরের সামনের যে রাস্তা, সেটা ততক্ষণে
খুঁড়ে রেখে দেওয়া হয়েছে, গাড়ি যাওয়ার আর কোনো উপায় নাই, মানে গাড়ির বহর আটকে ফেলা হয়েছে, ক্রমাগত ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং তারা একটা হামলা, অতর্কিত হামলা চালানোর জন্য প্রস্তুত। আর সামনের রাস্তা ভেঙে চুরে রাখা হয়েছে, গাড়ি যাওয়ার আর উপায় নাই। তখন গাড়ি বহরে যে নেতাকর্মীরা ছিলেন আওয়ামী লীগের, আসাদুজ্জামান নূর এমপির সঙ্গে, তারা নেমে আসেন রাস্তায় এবং নেমে এসে তারা যখন রাস্তা ঠিক করার চেষ্টা করছেন তখন আবার তাদের ওপর হামলা হয় এবং ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সহিংসতায় আসাদুজ্জামান নূর এমপি বেঁচে গেলেও অন্তত 5 জন নিহত হন, যার মধ্যে আওয়ামী লীগ কর্মীও আছেন এবং আরো অনেকে আহত হন। এরপর অতিরিক্ত পুলিশ এবং বিজেপি সদস্যরা এসে কোনো মতে আসাদুজ্জামান নূর এমপিকে ওই এলাকা থেকে নিরাপদে বের করে নিয়ে যান। পুলিশ ওই ঘটনাটিকে একটা গুরুতর হামলা হিসেবে বিবেচনা করে তখনই 1,500 জনের বিরুদ্ধে মামলা করে রেখেছিল এবং এখন যখন আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই মামলায় বলা হচ্ছে যে আসাদুজ্জামান নূরই নাকি গোলাম রাব্বানী নামক এক ব্যক্তির বাড়িতে ওই 14 ডিসেম্বর 2013 সালেই বিকাল 3টা থেকে 4টার মধ্যে তার দলবল নিয়ে গিয়ে হামলা চালিয়েছিলেন। এখন বাংলা আউটলুক নামের একটি সংবাদ মাধ্যম সুস্পষ্টভাবে এই বিষয়গুলো নিয়ে তদন্ত করে লিখছে যে এটা কিছুতেই সম্ভব নয়, কারণ পুলিশ যে মামলা করেছিল সেই 2013 সালে আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার বিষয়ে, সেই মামলায় ঠিক ওই সময়ে গাড়ি বহরের উপর আসাদুজ্জামানের নূরের বিরুদ্ধেই হামলা হয়েছিল। কাজে ওই একই সময়ে তার পক্ষে তার দলবল নিয়ে গিয়ে গোলাম রাব্বানীর বাড়িতে কি করে হামলা করা সম্ভব? এছাড়া নূরের বিষয়ে আরেকটা মামলা করা হয়েছে যেখানে বলা হয়েছে আসাদুজ্জামান নূর তিনি সিদ্দিক আলী নামক একজন ব্যক্তিকে খুন করে ফেলেছেন এবং তিনি নিজে গাড়ি চালিয়ে নিশ্চিত করেছেন যে তিনি গাড়ি দিয়ে ওই সিদ্দিক আলীকে পিষে যাতে মেরে ফেলতে পারেন। অথচ আসাদুজ্জামান নূরের পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে যে আসাদুজ্জামান নূর গাড়ি চালাতেও পারেন না এবং জীবনে কখনো গাড়ি চালান নাই। তাহলে জীবনে কখনো গাড়ি চালান নাই যে ব্যক্তি, সেই ব্যক্তি কি করে গাড়ি চালিয়ে আরেকজনকে হত্যা করে ফেলবেন, সেই প্রশ্নটাও উঠিয়েছে বাংলা আউটলুক নামের এই সংবাদ মাধ্যম। আসাদুজ্জামান নূরের গাড়ি বহরের উপর 2013 সালে তার প্রাণ নাশের জন্য জামায়াত শিবিরের যে হামলা, সেটা যেমন একেবারে সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং উদ্দেশ্যমূলক ছিল, ঠিক তেমনি ভাবে মানে এরও 1 দশকের বেশি সময় পরে যখন শেষ পর্যন্ত জামায়াত শিবির আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারলো, তখনই যে সেই আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ওই হামলার প্রতিক্রিয়ার মামলাগুলোই তার বিরুদ্ধে দিয়ে তাকে 18 মাস ধরে জেলখানায় আটকে রাখা হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মনে রাখতে হবে আসাদুজ্জামান নূরের যে সাংস্কৃতিক চর্চা, যে সাংস্কৃতিক অবস্থান, তার বিরুদ্ধে 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন সেটা জয়লাভ করেছে। কাজেই আসাদুজ্জামান নূরের সাংস্কৃতিক অবস্থান এবং চর্চা আবারও বাংলাদেশের মূলধারায় যদি ফিরে আসতে না পারে, ততদিন পর্যন্ত সত্যিকার অর্থে আসাদুজ্জামান নূরের মতো গুণী শিল্পী বাংলাদেশে মুক্তি পাবেন কিনা সেটা বলা মুশকিল।